আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকের যে বিষয় নিয়ে তোমাদের একটা সংক্ষিপ্ত ভিডিও দেব সেটা হচ্ছে ক্লাস দশম শ্রেণীর ভারতের জলবায়ু। এই ভারতের জলবায়ু দেওয়ার আগে আমি কিন্তু, যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত করতে হবে, তাই আমি কিন্তু বোর্ড ওয়ার্ক আগে থেকে করে রেখেছি। তাই ভারতের জলবায়ু পড়াতে গেলে আমি আগে জলবায়ু সম্পর্কে তোমাদের একটু বলি। জলবায়ু কাকে বলে সেটা তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একবার মনে করে দিচ্ছি। জলবায়ুটা হচ্ছে কোনো একটি বৃহৎ অঞ্চলে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার সামগ্রিক ফলটাকে জলবায়ু বলা হয়। আমি আবারও বলছি, কোনো একটা বৃহৎ অঞ্চলের 30 থেকে 35 বছরের অর্থাৎ দীর্ঘদিনের গড় আবহাওয়ার সমষ্টি বা ফলাফলটাকে বলা হচ্ছে কি জলবায়ু। এবার আসবো ভারতের জলবায়ু। যেহেতু আমরা ভারতবাসী, ভারতের জলবায়ু তোমরা সবাই উপলব্ধি করতে পারো। ভারতের জলবায়ু কেবলমাত্র মৌসুমি জলবায়ু বলা হয়, অর্থাৎ ভারতের জলবায়ুটা কেবলমাত্র মৌসুমি বলে একটা বায়ু আছে, সেই বায়ুর কিন্তু নেতৃত্বধানীতে এই জলবায়ুটা কিন্তু বিরাজ করে। এই জন্য ভারতবর্ষকে বলা হয় মৌসুমি বায়ুর দেশ বা মৌসুমি বায়ুর খেলার মাঠ বা ক্রীড়াক্ষেত্র বলা হয়। কিন্তু ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কী 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 বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? প্রথম হচ্ছে ঋতু পরিবর্তন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনটা কি না, আমরা জানি আমাদের ছখানা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এরকম আমরা জানি 6টা ঋতু। তবে কিন্তু আমরা প্রধানত 4টে ঋতু উপলব্ধি করতে পারি। একটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল আর শরৎকাল। এই 4টে ঋতু কিন্তু পর্যায়ক্রমে প্রতি বছর পর্যায়ক্রমে কিন্তু পর্যাপিত হয় কিন্তু ভারতবর্ষে। কিন্তু 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি ঋতুভেদে আর্দ্রতার তারতম্য। ঋতুভেদে আর্দ্রতার তারতম্য, এই ঋতুভেদের কথাটার সঙ্গে তোমরা জানো, অর্থাৎ কি এই ঋতু যখন পরিবর্তন হচ্ছে তখন কিন্তু বায়ুমণ্ডলে যে আর্দ্রতা তারও পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি বললে বুঝতে পারবে তোমরা, গ্রীষ্মকালে বায়ুতে কিন্তু আর্দ্রতার পরিমাণটাকে বেশি থাকে, শীতকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকে। শীতকালে দেখবে তোমাদের ঠোঁট, গায়ের চামড়া নরম, এগুলো দেখবে সব ফেটে যায়। কেন বলো তো? না, বায়ু শুষ্ক থাকে, বায়ুতে আর্দ্রতার পরিমাণ খুব কম থাকে। সেই জন্য কিন্তু শীতকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম বলে কিন্তু আমাদের ঠোঁটটা কিন্তু ফেটে যায়। এই ঠোঁট যাতে না ফাটে আমরা সবাই মিলে কী করি না, কোনো বোরলিন, ভেসলিন, লিপ গার্ড এগুলো কিন্তু এই ঠোঁটের হালকা জায়গায় কিন্তু আমরা প্রলেপ দিয়ে রাখি। এছাড়া দেখবে শীতকালে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকোয়, বর্ষাকালে বা গ্রীষ্মকালে জামা কাপড় শুকোতে কিন্তু দেরি হয়। কারণ হচ্ছে কি না, বর্ষাকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে বলে ওই জামা কাপড় থেকে জলীয় বাষ্প বা আর্দ্র নিতে পারে না বা কম নেয়, এই জন্য সেরি হয়। এই গ্রীষ্মকালে আর্দ্র বেশি আর শীতকালে আর্দ্রতার কম। কারণ কি না, শীতকালে বৃষ্টিপাত হয় না আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এই তো বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি বলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, আর শীতকালে হচ্ছে বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকে, অর্থাৎ বায়ু শুষ্ক থাকে বলে শীতকালে বৃষ্টিপাত হয় না। তাহলে ঋতুভেদে আর্দ্রতার তারতম্য তোমরা বুঝতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঋতুভেদে বায়ুর গতি পরিবর্তন। ঋতুভেদে গায়ের গতি পরিবর্তন তোমরা দেখবে শীতকালে কোন দিক থেকে বাতাস বয়, দেখবে উত্তর দিক থেকে বাতাস বয়। গ্রীষ্মকালে কোন দিক থেকে বাতাস বয়, দেখবে দক্ষিণ দিকে বাতাস বয়। তাহলে দেখো ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর গতিরও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্ট উষ্ণতার বৈচিত্র্য। এই ভারতবর্ষ, আমরা সবাই জানি ভারতবর্ষের সব জায়গায় কিন্তু উষ্ণতার পরিমাণ সমান নয়, কোথাও কম কোথাও বেশি। কেন না, এটা হচ্ছে ভারতের জলবায়ুর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বা অন্যতম বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য বলা ভুল, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভারতের সব জায়গায় কিন্তু উষ্ণতা সমান পরিমাণে থাকে না। কোথাও জলবায়ু উষ্ণতা প্রচুর পরিমাণে কম থাকে, কোথাও যেমন এইসব অঞ্চলে উষ্ণতার পরিমাণ খুব কম থাকে, এই উত্তরীয় অঞ্চলগুলোতে। আর এই দক্ষিণ অঞ্চলগুলোতে কী হচ্ছে, উষ্ণতার পরিমাণ বেশি থাকে। কারণ কি বলতো, এটা হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি আছে, আর একটা নিরক্ষরেখা থেকে অনেক দূরে বলে কিন্তু, বা সূর্যের পতন কোণটা অনেকটা তির্যক বলে বা অনেকটা কোণ করে পড়ে বলে কিন্তু এইসব জায়গায় কিন্তু উষ্ণতার পরিমাণটা কম থাকে, এইসব জায়গায় উষ্ণতার পরিমাণটা তুলনামূলকভাবে বেশি থাকে। তাহলে ভারতবর্ষের সব জায়গায় উষ্ণতার বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। বন্যা খরার প্রকার আমরা দেখব
কোনো বছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বন্যা দেখা দেয়, আবার কোনো সময় দেখবো বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। কেন বলো দেখে নিই? না, মৌসুমি বায়ুর ফলে কিন্তু আমাদের বৃষ্টিপাতটা হয়। মৌসুমি বায়ু যখন ভারতে প্রবেশ করবে তখন বৃষ্টিপাত হবে, আর মৌসুমি বায়ু যদি প্রবেশ করতে না করে তাহলে বৃষ্টিপাত আমাদের হবে না। অর্থাৎ কি, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার উপর নির্ভর করে কিন্তু আমাদের ভারতবর্ষে বর্ষাকাল বা বৃষ্টি হয়। কিন্তু এই জন্য কোনো সময় যখন মৌসুমি বায়ু আমাদের ভারতে প্রবেশ করতে দেরি করে তখন আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা হয়ে যায় এবারে কিন্তু বৃষ্টিপাত বা বর্ষাকাল শুরু হতে দেরি হয়। আবার কোনো সময় যখন যে মৌসুমি বায়ু যদি খুব তাড়াতাড়ি আসে তাহলে কিন্তু কী হচ্ছে না, বর্ষাকাল খুব তাড়াতাড়ি শুরু হয়। মৌসুমি বায়ুর ফলে অত্যাধিক বৃষ্টি হলে সে সময় বন্যা দেখা দেবে। আবার মৌসুমি বায়ু আসার পরেও যদি বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে কিন্তু তাহলে কিন্তু তোমার বৃষ্টিপাত কম দেখার জন্য কিন্তু খরা দেখা দেবে। তাহলে এইগুলো দেখলে তোমরা আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্যপূর্ণ দেশ, এখানে ভূপ্রকৃতির দিক থেকে, নদীর দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে যেমন বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তেমন দেখলে এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষ একটা উপমহাদেশ দেশ হওয়া সত্ত্বেও কিন্তু ভারতবর্ষে কিন্তু কী হচ্ছে না, বিভিন্ন জায়গায় কিন্তু জলবায়ুর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এই যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জলবায়ুর বৈচিত্র্যটা বিভিন্ন, কারণটা কি? নিশ্চয়ই যে নিয়ন্ত্রক কেউ আছে, নিয়ন্ত্রক না হলে কিন্তু জলবায়ুকে পরিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই। আমরা প্রথমে দেখে নেব ভারতবর্ষে কিন্তু 3 দিক জলভাগ। ভারতবর্ষে কিন্তু এই সাইডটা কিন্তু জলভাগ, শুধু কেবলমাত্র এই দিকগুলো কিন্তু স্থলভাগ। তাহলে 3 দিক দিয়ে জলভাগ ঘেরা থাকা বলে ভারত কিন্তু একটা উপমহাদেশ কিন্তু, বলতে পারলাম। এবার হচ্ছে কি না, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো, এই নিয়ন্ত্রকগুলো কী কী? এই যে বৈশিষ্ট্যগুলো আমরা এতগুলো বৈশিষ্ট্য পড়লাম, পরপরগুলো বৈশিষ্ট্য পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো হওয়ার পিছনে কারণ বা নিয়ন্ত্রকগুলো কী কী? ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কী কী? না, প্রথম হচ্ছে হিমালয় পর্বতের অবস্থান। আমরা জানি ভারতবর্ষের ঠিক এই জায়গাটায় হিমালয় পর্বতের অবস্থান করছে, উত্তর দিকে অবস্থান করে। তা উত্তর দিকে হিমালয় পর্বত অবস্থান করার ফলে কী হয় না, উত্তর দিকে হিমালয় পর্বত অবস্থান করে উচ্চতা অত্যাধিক হওয়ার কারণে কিন্তু এই হিমালয়ের নিকটবর্তী স্থানগুলোতে কিন্তু উষ্ণতার পরিমাণ কম, তাহলে সেখানে শীতলতা বজায় করবে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বত গাঢ় করে বা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বলে কিন্তু তা হিমালয় পর্বতের উত্তরে সাইবেরীয় শীতল বাতাস কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারে না, ফলে কিন্তু শীতকালেও কিন্তু আমাদের কিন্তু অত্যাধিক হারে কিন্তু ঠান্ডা পড়ে না। আরেকটা কি না, এই হিমালয় পর্বত অবস্থান করার ফলে আমাদের যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক এই দিক দিয়ে, যখন মৌসুমী বায়ুগুলো এই দিক দিয়ে প্রবেশ করে ভারতবর্ষে, প্রবেশ করার ফলে এই পর্বতের গায়ে ধাক্কা নিয়ে কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখলে যে হিমালয় পর্বতের অবস্থান কারণে কিন্তু আমাদের যেই জলবায়ুগুলো পরিবর্তন লক্ষ্য করা যায় বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এই কিন্তু হিমালয় পর্বতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। আমি আগেই বলেছি যে ভারতবর্ষ একটা মৌসুমী বায়ু জলবায়ুর দেশ, অর্থাৎ কি মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করে কিন্তু ভারতের জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করতে পারি আমরা। মৌসুমী বায়ু কি না, জেট বায়ু। জেট বায়ু যখন উপক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে তখন কিন্তু মৌসুমের প্রত্যাগমন ঘটে। আবার জেট বায়ু যখন ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে, নিম্নচাপের সৃষ্টি করে, উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি করার ফলে কিন্তু আমাদের মৌসুমী বায়ু ফিরে আসে। আবার যখন ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু কিন্তু জেট বায়ু অবস্থান করার ফলে ওখানে নিম্নচাপ বিরাজ করে, নিম্নচাপ বিরাজ করার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু হচ্ছে কি মৌসুমী বায়ু আগমন ঘটে। এই মৌসুমী বায়ু আগমন এবং প্রত্যাবর্তন, অর্থাৎ প্রত্যাবর্তন ফিরে যাওয়া, একবার আসে আবার একবার ফিরে যায়, এই যাওয়া এবং ফিরে যাওয়ার পরে কিন্তু ভারতবর্ষের জলবায়ুটা কিন্তু অনেকখানি ম্যাক্সিমামটা নিয়ন্ত্রিত করে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম তোমাদেরকে এই পয়েন্ট করার বলেছিলাম যে আর্দ্রতার এই তারতম্য করার পড়ানোর সময় বলেছিলাম যে দেখো যে মৌসুমী বায়ু যদি খুব তাড়াতাড়ি করে বর্ষাকাল তাড়াতাড়ি শুরু হয়, মৌসুমী বায়ু যদি দেরি করে প্রবেশ করে, মৌসুমী বায়ু দেরি করে, তাহলে কী হয় তোমার বৃষ্টিপাতটা তোমার দেরি করে, বর্ষাকালটা দেরি করে শুরু হয়। মৌসুমী বায়ুর এই আগমন এবং প্রত্যাবর্তনের উপর নির্ভর করে কিন্তু ভারতের জলবায়ুটা নিয়ন্ত্রিত হয়। পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলে, অর্থাৎ কি আফ্রিকার উপরে ভূমধ্যসাগর আছে, সেই ভূমধ্যসাগরীয় নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে বা ভূমধ্যসাগরের চাপের ফলে উচ্চ পর্বতে এই পশ্চিম অঞ্চলে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ
এই জম্মু কাশ্মীর এইসব অঞ্চলে কিন্তু এই শীতকালে একটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তাহলে ভূমধ্যসাগরে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু ভারতবর্ষের এই পশ্চিম এই পোর্শনটাতে কিন্তু কী হচ্ছে কি না শীতকালে একরকম হচ্ছে কী হচ্ছে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। এর ফলেও কিন্তু ভারতবর্ষের কিছুটা জায়গায় জলবায়ুর কিন্তু কিছুটা পরিবর্তিত হয়, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু একটা হচ্ছে কি ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করে। শেষ পয়েন্ট যেটা বলবো আমি, সমুদ্র সান্নিধ্য অর্থাৎ কি ভারতবর্ষে দেখো আমি আগেই বলেছি যে একদিকে স্থলভাগ থাকে, বাদ বাকি 3 দিকে জলভাগ থাকে। এই 3 দিকে জলভাগ অবস্থান করার ফলে কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে জলবায়ু কিন্তু সমভাবাপন্ন, অর্থাৎ খুব তীব্র নয়। শীতকালে খুব সমভাবাপন্ন কাকে বলে আর চরমভাবাপন্ন কাকে বলে? সমভাবাপন্ন মানে নয় শীত নয় উষ্ণ, নাতিশীতোষ্ণ, বা খুব গরমের সময় খুব গরম পড়ে না, ঠান্ডার সময় খুব ঠান্ডা পড়ে না। আর যেসব অঞ্চল হচ্ছে কি এই যেমন দিল্লি, দেখো এখানে সমুদ্রের কাছাকাছি নয়, এখানে কিন্তু দিল্লিতে কিন্তু জলবায়ুটা কিন্তু সবচেয়ে কী হচ্ছে আর দিল্লিতে জলবায়ুটা হচ্ছে কিন্তু চরম ভাবাপন্ন। এই জন্য হচ্ছে যে যেহেতু ভারতবর্ষের 3 দিকে সমুদ্র থাকার ফলে উপমহাদেশীয় হওয়ার ফলে কিন্তু ভারতবর্ষের ওই উপকূল অঞ্চলগুলো কিন্তু জলবায়ুটা কী হচ্ছে সমভাবাপন্ন দেখতে পাওয়া যায়। আর যেসব অঞ্চলে সমুদ্রের কাছাকাছি থাকে না ভারতবর্ষের, সেই সব জায়গায় কিন্তু জলবায়ুটা চরম ভাবাপন্ন দেখা যায়। তাহলে টোটালটাই ভারতবর্ষের জলবায়ুটা কিন্তু আমি একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি। আমি আরেকবার রিপিট করছি যে ভারতের জলবায়ুটা হচ্ছে মূলত হচ্ছে মৌসুমী বায়ু জলবায়ুর উপর নিয়ন্ত্রিত হয়। ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। এক কথায় ভারতের জলবায়ু কেমন তোমরা এটুকু বলতে পারো, নাতিশীতোষ্ণ, নয় শীত নয় উষ্ণ, নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু তোমরা এটা বলতে পারো। বৈশিষ্ট্যগুলো কী কী? এক হচ্ছে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ঋতুভেদে আর্দ্রতার তারতম্য লক্ষ্য করা যায়, অর্থাৎ ঋতু চেঞ্জ হলে বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তৃতীয় নম্বর হচ্ছে কি ঋতুভেদে বায়ুর গতি পরিবর্তন, অর্থাৎ কি শীতকালে একদিক থেকে বাতাস বয় তো গ্রীষ্মকালে অন্য দিক থেকে অপোজিট থেকে বাতাস বয়, এটা দেখতে পারো। উষ্ণতার বৈচিত্র্য কি? ভারতবর্ষের সব জায়গায় উষ্ণতার কিন্তু সমপরিমাণ দেখতে পাওয়া যায় না বা সমান দেখতে পাওয়া যায় না, কোথাও বেশি কোথাও কম, এটা লক্ষ্য করা। বন্যা খরার প্রকাপ, ভারতবর্ষে কখনো বন্যা হচ্ছে কখনো খরা হচ্ছে, এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম হয়ে থাকে। তবে ভারতবর্ষের সব জায়গায় না হলে কিছু কিছু জায়গায় বন্যা খরা প্রতি বছর নিয়ত লেগে থাকে। এবছর তো অনেক জায়গায় বন্যা হয়েছে, তোমরা তো সেটা জানো সব। ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রক, এই যে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো এগুলো নিশ্চয়ই নিয়ন্ত্রিত করছে কারা কারা? না একটা হচ্ছে হিমালয় পর্বতের অবস্থান, হিমালয় পর্বত অবস্থান করানোর ফলে ভারতের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। তৃতীয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্যসাগরের পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতবর্ষে এই জম্মু কাশ্মীর, তোমার রাজস্থান, এই উত্তরপ্রদেশ কিছুটা অংশ, এই গুজরাট, এইসব অঞ্চলগুলোতে কিন্তু কিছু কিছু কী হচ্ছে শীতকালের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, হালকা হলে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, এটা পশ্চিমী ঝঞ্ঝা গেল। সমুদ্র সান্নিধ্য হচ্ছে কি না ভারতবর্ষে যেহেতু 3 দিকে সমুদ্র আছে, অর্থাৎ কি 3 দিকটা সমুদ্র ঘিরে রেখেছে, তাই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলো জলবায়ু একটু সমভাবাপন্ন নরম প্রকৃতির হবে। আর একটা হচ্ছে কি যেসব অঞ্চলে হচ্ছে কি সমুদ্রের কাছাকাছি নেই, সেই সব অঞ্চলে জলবায়ুটা হচ্ছে কী হবে না একটু চরম প্রকৃতির হবে। এটাই গেল ভারতবর্ষের জলবায়ুর একটা সংক্ষিপ্ত ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকটা উপকৃত হবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই লকডাউন পিরিয়ডে একটু ভালো করে বইয়ের সঙ্গে পড়াশোনা করো এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর ভিডিও যেগুলো আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করো। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই সেই সব বিষয়ের স্যারেদের সঙ্গে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করো, কারণ এই পরিস্থিতিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যতটা সম্ভব হয় পরস্পরের মানে কী বলুন তো পরস্পরের মানে কাজে লাগানো যায় সেটা চেষ্টা করবে। আশা করি এই প্রকোপ খুব তাড়াতাড়ি সেরে উঠব, আমরা আগের সেই পূর্বের মতো আবার সেই ক্লাস, সেই স্কুল, সেই পড়াশোনা নিয়মিত মতে পড়তে চলব। আসলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম।